How to turn from assertive to interrogative. We're going to discuss about this assertive to interrogative. Welcome to Grammar Academy dear student. আমি আজি আলোচনা কৰিম assertive কেনেকৈ interrogative লৈ আমি পৰিৱৰ্তন কৰিব পাৰি। এই ক্ষেত্ৰত তোমালোকক এষাৰ কথা জনাই ৰাখো। আগৰ ক্লাছটোত আমি যে আলোচনা কৰিছিলো affirmative to negative তাতে যিমান সূত্ৰ আমি প্ৰয়োগ কৰিছিলো ইয়াতো প্ৰায়খিনি সূত্ৰ ইয়াত প্ৰয়োগ কৰা হ'ব। গতিকে আগৰ ক্লাছটো যদি তোমালোকে চাই লৈছা তেন্তে তোমালোকৰ সুবিধা হ'ব। যদি চোৱা নাই অনুৰোধ ৰাখিছো তোমালোকে আগৰ ক্লাছটো চাই লোৱা, এফাৰ্মেটিভ টু নেগেটিভৰ যিখিনি সূত্ৰ সেইখিনি অকণমান চাই ল'বা, তেন্তে তোমালোকৰ সুবিধা হ'ব। এতিয়া চাবা যে এফাৰ্মেটিভ সেন্টেন্সত যদি অ্যাসার্টিভ সেন্টেন্সত যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তেন্তে অক্সিলারি ভার্বটো সাবজেক্টের আগত বহালেই interrogative হয়ে যাব। If there would have any auxiliary verb in the quoted sentence, then the auxiliary verb should be used before the subject. যদি বাক্যত অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটো সাবজেক্টের আগত বহিব। আৰু বাক্যৰ শেষত যি ফুল ষ্টপ থাকে তোমালোকে জানাই অ্যাসার্টিভ সেন্টেন্সৰ শেষত নৰ্মেলি ফুল ষ্টপ ব্যৱহাৰ কৰা হয়। সেই ফুল ষ্টপৰ পৰিৱৰ্তে সাইন অফ ইন্টাৰোগেশন অৰ্থাৎ প্ৰশ্নবোধক চিহ্ন ব্যৱহাৰ কৰা হ'ব। আমি এটা উদাহৰণ যদি লওঁ, হি হ্যাজ এ ডগ। এতিয়া এই বাক্যটোত লক্ষ্য কৰা প্রশ্নটা আইব, আর দেয়ার এনি অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স? ইয়েস অর নো? ইয়েস। কি আছে? হ্যাজ। এতিয়া বাক্যত অক্সিলারি ভার্ব হ্যাজ আছে তেন্তে হ্যাজ টু ক'ত বহিব? সাবজেক্টের আগত। সাবজেক্ট কি? হি, তেন্তে হ্যাজ টু হির আগত আইব। তেন্তে উত্তর কি হয়ে আছে? হ্যাজ হি এ ডগ। বাক্যত যদি অক্সিলারি ভার্ব থাকে তেন্তে অক্সিলারি ভার্বটো সাবজেক্টের আগত বহালেই উত্তর হয়ে যাব, হ্যাজ হি এ ডগ। বাক্যর লাস্টত যে ফুল ষ্টপ আছিল সেইটো উঠাই দি সাইন অফ ইন্টাৰোগেশন অর্থাৎ ইন্টাৰোগেশন মার্ক আমি ব্যবহার কৰিছো। এতে প্রশ্ন আইব যে ইফ দেয়ার উড হ্যাভ নট এনি অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স, বাক্যত যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তেন্তে আমি করিবলগীয়া কি? তেন্তে আমি কি কৰিম? অক্সিলারি ভার্ব থাকিলে অক্সিলারি ভার্বটো সাবজেক্টের আগত বহে, আমি এইখিনি গম পালো। কিন্তু নাথাকিলে কি কৰিম? নাথাকিলেও চিন্তা কৰিবলগীয়া নাই, আমি আছো। গতিকে সকলো সমস্যাৰ সমাধান আমি কৰিম। যদি বাক্যত অক্সিলারি ভার্ব নাথাকে তেন্তে সেন্টেন্সটো টেন্স আৰু সাবজেক্টের নাম্বার পার্সন অনুসৰি ডো ভার্বৰ সহায় ল'ব লাগিব। আমি যে এফার্মেটিভ টু নেগেটিভত যি ধৰণে কৈছো ঠিক সেইকেইটা সূত্ৰ ইয়াতো প্ৰয়োগ কৰা হ'ব, অৰ্থাৎ সেইকেইটা সূত্ৰে আমি ৰিপিট কৰিম। এতিয়া আমি প্ৰথমে বুজিব লাগিব যে এফার্মেটিভ প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ পৰা আৰম্ভ কৰি ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সলৈ যি 12টা টেন্স আছে এই 12টা টেন্সত কিমানটা টেন্সত অক্সিলারি ভার্ব নাথাকে? মনত আছে নিশ্চয়, যোৱা ক্লাছটোত আমি আলোচনা কৰিছো যে প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ পৰা আৰম্ভ কৰি ফিউচাৰ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সলৈ যি 12টা টেন্স আছে এই 12টা টেন্সৰ ভিতৰত মাত্ৰ দুটা টেন্সতে অক্সিলারি ভার্ব নাথাকে। এটা হ'ল প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স, আনটো হ'ল পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেন উই শুড ইউজ ডো অর ডাস। দুইটা কিন্তু একেটা বাক্যত ব্যবহার নহব, সেপারেটকে ব্যবহার কৰিব লাগিব। উই শুড ইউজ সেপারেটলি। এতিয়া যদি বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তেন্তে ডিড ব্যবহার করা হ'ব। আমি এই যে সেপারেটলি কলো, আমি কেনেকে সেপারেটকে ব্যবহার কৰিম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে মনত ৰাখিবা যে যদি সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তেন্তে ডাজ বহিব, আৰু সাবজেক্টটো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না থাকিলে ডো ব্যবহার করা হ'ব। ক্লিয়ার হয়েছে? ইফ দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এন্ড দ্য সাবজেক্ট ইজ ইন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন উই শুড ইউজ ডাজ, and if the sentence is in present indefinite tense the subject is not in third person singular number. ক্লিয়ার হয়েছে কথাটো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকিলে ডাজ, না থাকিলে ডো। এতে মোট ক্ষেত্র হল 6টা। প্রেজেন্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সনের দুটা, থার্ড পার্সনের দুটা, মোট 6টা ক্ষেত্র। তার ভিতৰত মাত্র এটা ক্ষেত্রতেই ডাজ বহে, সেইটো হল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বাকি যে 5টা থাকিল 5টাৰ ক্ষেত্রতেই ডো ব্যবহার কৰা হ'ব। আগৰ যিবোৰ সূত্ৰ আমি কৈছিলো সেইখিনি কিন্তু ৰিপিট কৰি আছো। এফার্মেটিভ টু নেগেটিভ আগতেই কৈছো, যদি তোমালোকে চোৱা নাই কাইন্ডলি তোমালোকে এফার্মেটিভ টু নেগেটিভৰ লেসনটো তোমালোকে একবাৰ চাই ল'বা। তাৰপিছত মেইন ভার্বটো যদি পাস্ট ফর্মত থাকে এসার্টিভ তেন্তে ইন্টারগেটিভত গৈ মেইন ভার্বটো প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হ'ব। যদি মেইন ভার্বটো ভার্বৰ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে অর্থাৎ ভার্বৰ 3 নম্বৰ ফর্ম থাকে তেন্তে ইন্টারগেটিভত গৈ তার কোনো পরিবর্তন নহব। অ্যাসার্টিভ সেন্টেন্সৰ মেইন ভার্বটো যদি মেইন ভার্বৰ লগত যদি এস বা ইএস যোগ থাকে তেন্তে ইন্টারগেটিভত গৈ এস বা ইএস টু উঠি যাব। এতিয়া আমি প্ৰত্যেকটোৰে একোটা উদাহৰণ চাম। এতিয়া চোৱা, দে গো টু মার্কেট, সিহঁতে বজাৰলৈ যায়। এতিয়া বাক্যত অক্সিলারি ভার্ব কি আছে? আর দেয়ার এনি অক্সিলারি ভার্ব ইন সেন্টেন্স? ইয়েস অর নো? নো। বাক্যত অক্সিলারি ভার্ব আছে নে? নাই। যদি না থাকে তেন্তে আমি ডো বর্বর হইলাম। এতে ডো বর্বর কেনেকে হইলাম? প্রথমে সাম বাক্যটো কোন টেন্সর আছে, সাবজেক্ট টু সাম কোন নাম্বার কোন পার্সন আছে। এতে দে গো টু মার্কেট বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট। এতে দে কোন নাম্বার কোন পার্সন? থার্ড পার্সন প্লুরাল নাম্বার অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নহয়, তেন্তে ডো ব্যবহার করা হবে। ডো টু কোত বহিব? সাবজেক্টের আগত। সাবজেক্ট কি? দে।
অৰ্থাৎ দেৰ আগত উত্তৰ কি আহি আছে ডো দে গো টু মাৰ্কেট আৰু বাক্যৰ শেষত যে ফুল ষ্টপ থাকে সেইটো উঠাই দি সাইন অফ ইন্টারোগেশন ব্যবহার করা হ'ব 2 নম্বৰ উদাহৰণ লৈ যদি আমি চাওঁ হি রাইটস এ স্টোরি হি রাইটস স্টোরি এতে এই বাক্য কোন টেন্সত আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে আমি কেনেকৈ গম পালো পটককে মনত ৰাখিবা প্ৰেজেন্ট ইনডিফিনিটৰ পৰা আৰম্ভ কৰি ফিউচাৰ পাৰফেক্ট কন্টিনিউয়াস টেন্স লৈ যি 12টা টেন্স আছে এই 12টা টেন্সৰ ভিতৰত মাত্ৰ একটা টেন্সতে ভাৰ্বৰ লগত এস বা ইএস যোগ থাকে আৰু সেইটো হ'ল প্ৰেজেন্ট ইনডিফিনিট এতিয়া এই বাক্যত হি রাইটস স্টোরি অর্থাৎ এই যে এস যোগ করা হয়েছে এইটো মাত্ৰ প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সতেই যোগ কৰা হয় এতে সাবজেক্ট টু কোন নম্বৰ কোন পার্সন আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকিলে ডাস ব্যবহার করা হয় এতে আমি প্রথমে ডাস ব্যবহার কৰিলো ডাস বহিল তাৰপিছত সাবজেক্ট টু বহিল হি তাৰপিছত রাইট অর্থাৎ ইয়াত রাইটস আছিল যে এস টু ইন্টারগেটিভত গৈ উঠি গৈছে ইন্টারগেটিভত গৈ নরমালি এস টু উঠি যাব এস বাই এস টু রাইট বহিছে আৰু স্টোরি টু স্টোরি থাকি গৈছে তাৰপিছত উদাহৰণটো যদি চাওঁ প্রবীণ এট কেক এতে এই বাক্যটো চাওঁ বাক্যত অক্সিলারি ভার্ব তো নাই যদি না থাকে তেন্তে ডো বরাবর হইলাম প্রবীণ এট কেক প্রবীণ সাবজেক্ট এট হল ইটর পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বর 2 নম্বর ফর্ম কেক টু হল অবজেক্ট এতে বাক্য কোন টেন্সত আছে পাস্ট ইনডিফিনিট থাকিলে কি বহিব ডিড বহিব এতে আমি বাক্যৰ প্ৰথমে ডিড বহালো তাৰপিছত প্রবীণ বহালো এতি আহিব এটৰ প্রেজেন্ট ফর্ম বহিব অর্থাৎ মেইন ভার্বটো যদি পাস্ট ফর্মত থাকে অর্থাৎ বি2 থাকে তেন্তে বি1 হব অর্থাৎ এটৰ প্রেজেন্ট ফর্মটো হব ইট বহালো কেক টু নামাই আনিলো উত্তৰ হৈ গল উত্তৰ কি আহিল ডিড প্রবীণ ইট কেক এতিয়া নর্মাল যিখিনি সেন্টেন্স আমি পালো এইখিনিতো পালো এতিয়া আমি অকণমান ব্যতিক্ৰমী এটা সূত্ৰ আমি লৈ আহিছো তোমালোকৰ কাৰণে যাতে তোমালোকৰ সুবিধাৰ্থে এইখিনি বুজত আহে যে অক্সিলারি ভার্বে যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় তেনে ক্ষেত্ৰত আমি কৰিবলগীয়া কি আমি কি কৰিম তেতিয়া যে মনত ৰাখিবা যে একোটা বাক্যত যদি অক্সিলারি ভার্ব হিসেবে মেইন ভার্ব হিসেবে যদি অক্সিলারি ভার্বে কাম কৰে তেনে ক্ষেত্ৰত আমাৰ কৰিবলগীয়া আগৰ যিবোৰ সূত্ৰ সেইখিনি সূত্ৰই ব্যবহার কৰা হ'ব যদি বাক্যত অক্সিলারি ভার্ব থাকে তেন্তে অক্সিলারি ভার্বটোৰ পিছত নট বহালেই হ'ব অক্সিলারি ভার্বটো সাবজেক্টের আগত বহালেই হ'ব যদি বাক্যত অক্সিলারি ভার্ব না থাকে তেন্তে সেন্টেন্সৰ টেন্সৰ সাবজেক্টের নাম্বার পার্সন অনুসৰি ডো বরাবর হয় লেলে হ'ব এতিয়া প্ৰশ্ন আহিব হাউ ক্যান উই রেকগনাইজ দ্য অক্সিলারি ভার্ব ইজ ইউজড এজ এ মেইন ভার্ব আমি কেনেকৈ গম পাম যে অক্সিলারি ভার্বটো মেইন ভার্ব ৰূপে ব্যৱহাৰ হৈছে মনত ৰাখিবা তাৰ কাৰণেও সমস্যাৰ সমাধান আমি আছো যদি কোনো অক্সিলারি ভার্বে অর্থ প্রকাশ কৰে বাক্যত যদি অর্থ প্রকাশ কৰে তেনে ক্ষেত্ৰত সেই অক্সিলারি ভার্বটোক মেইন ভার্ব ৰূপে গণ্য কৰা হয় আমি এটা উদাহৰণ চাওঁ রাহুল ডাজ দা জব রাহুল ডাজ দা জব রাহুলে কামটো কৰে এতিয়া চোৱা রাহুল ডাজ দা জব এই ক্ষেত্ৰত ডাজ কিন্তু মেইন ভার্ব নহয় মেইন ভার্ব হল ডু মেইন ভার্ব হল ডু রাহুল ডু দা জব অর্থাৎ এই বাক্যটো হল প্রেজেন্ট ইনডিফিনিট রাহুল সাবজেক্ট ডু ভার্ব দা জব হল অবজেক্ট এতে রাহুল টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট if the sentence is in present indefinite tense and the subject is in third person singular number then we should add s or yes with the main verb আমি টেন্স থেকে আইছো সেই সূত্ৰৰ অনুসাৰে ইয়াত যোগ কৰা হৈছে ডোৰ লগত এতেও প্ৰশ্নটো কি আহিছে রাহুল ডাজ দা জব বাক্য কোন টেন্সত আছে প্রেজেন্ট ইনডিফিনিট রাহুল টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এতিয়া লক্ষ্য কৰা রাহুল ডাজ রাহুলে কৰে দা জব কাম টু এতে ডো এ কি অর্থ প্রকাশ কৰিছে যদি অর্থ প্রকাশ কৰিছে তেন্তে এইটো মেইন ভার্ব হৈ গৈছে তেন্তে তো এইটো অক্সিলারি ভার্ব হৈ থাকা নাই এতিয়া চোৱা যদি এই বাক্যত অক্সিলারি ভার্ব না থাকে তেন্তে আমি ডো বরাবর হইলাম এতিয়া বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আৰু সাবজেক্ট টু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই হেতুকে ডাজ ব্যবহার হল তাৰপিছত এই ডাজটো কিন্তু আকৌ এইটো নহয় এটা আমি ধাৰ কৰি আনিলো বাক্যত অক্সিলারি ভার্ব নাছিল কাৰণে তাৰপিছত সাবজেক্টটো আমি নামাই আনিলো রাহুল এতিয়া ডাজ মেইন ভার্বৰ লগত ইয়েস যি আছে সেইটো উঠি গল উঠি যাই পেলাই ডো ব্যবহার হল তাৰপিছত দা জব ব্যবহার হল আৰু সদশেষত সাইন অফ ইন্টারোগেশন ব্যবহার কৰা হল আশা কৰিছো আজিৰ ক্লাছটো তোমালোকৰ বুজত আহিছে যদি কাৰোবাৰ কিবা প্ৰশ্ন থাকে তেন্তে তোমালোকে কমেন্ট বক্স সদায় খোলা থাকে যিকোনো মুহূৰ্তত তোমালোকে কমেন্ট কৰি জনাবা আমি প্ৰত্যেকটো প্ৰশ্নৰ উত্তৰ দিবলৈ সদায় প্ৰস্তুত আছো অহা ক্লাছত পুনৰ লগ পাম এই প্ৰতিশ্ৰুতি দি আমি আজিৰ ক্লাছটো শেষ কৰিছো ধন্যবাদ